নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ রবিবার আমি আমার কথা মতো আবার হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। রোববারের গপ্পতে আপনাকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমরা শুনব প্রবাদ প্রতিম লেখিকা আশাপূর্ণা দেবীর অনবদ্য সৃষ্টি সুবর্ণলতার 20 এবং 21তম অধ্যায়। শুরু হচ্ছে আজকের গল্প। চাঁপার ধারণা ভুল ছিল না। বড় মেয়ে মল্লিকাকে স্রেফ ঘুষ দিয়েই নিজের দিকে টেনে এনেছিল উমাশশী। পুরো আস্ত একটা টাকায় ঘুষ দিয়ে বসেছিল। ঝুটি বাঁধা মহারানী মার্কা এই টাকাটি কবে থেকে যেন তোলা ছিল লুকোনো একটি কৌটোয়। সেটি দেখিয়েছিল মেয়েকে। ভীরু ভীরু গোপন অনুরোধ, চল না আমার সঙ্গে, দিয়ে দেব এটা। মল্লিকার লুব্ধ দৃষ্টি জ্বলে উঠেছিল বটে, তবু সে বেজার মুখে বলেছিল, আহা, তোমার সঙ্গে যায় আর তোমার ছেলে বইতে বইতে প্রাণ যাক আমার। বলেছিল, বলে দিব্যি পার পেয়েও ছিল। সাধে কি আর চাপা আড়ালে বলে? আমি যদি জেঠিমার মেয়ে হতাম 1000 গুণ ভালো হতো আমার। চাপার জেঠিমা এহেন অপমানেও জ্বলে ওঠে না, বরং আরও মিনতির গলায় বলে, ওখানে গিয়ে ছেলে বইতে হবে কেন রে? ওখানে কি আমাকে হেসেলে সামলাতে হবে? শরদ্দির বাড়িতে কত ঠাকুর চাকর লোকজন সমৃদ্ধ সেই বড়লোক মাস্তুত মাসির বাড়ির লোভনীয় আকর্ষণে আর একবার মনটা টলে মল্লিকার। তবু অটল ভাব দেখায়। লোকজন তো লোকজন, তুমি তোমার সঙ্গে নিয়ে যেতে চাইলে ঠাকুমা তোমার গলা টিপে দেবে না? নিয়ে যেতে চাইলে উমাশশী শিউরে বলে, আমি চাইব কি বল, তুই বলবি যে মন কেমন করছে। আহা, লোকে যেন বিশ্বাস করবে। এবার উমাশশীর চোখের কোণে জলের আভাস দেখা যায়। লোকে বিশ্বাস করবে না? মা ভাই বোনেদের জন্যে মন কেমন করাটা অবিশ্বাসের? মল্লিকা ঈষৎ অপ্রতিভ হয়, বলে, আর চাপিকে যে তাহলে একলা যেতে হবে? চাপি আমার গায়ে ধুলো দেবে না? উমাশশী অতঃপর চাপির সম্পর্কে ঠাকুমার একদেশদর্শিতার উল্লেখ করতে বাধ্য হয়। বলে, চাপিকে তো মা বুকে করে রাখবেন, যত টান তো ওর ওপরেই, দেখিস না তোর অভাব ও টেরই পাবে না। চাপা সম্পর্কে যে মুক্তকেশীর কিঞ্চিত দুর্বলতা আছে সে কথা এরা সকলেই জানে, কিন্তু এমন স্পষ্টাস্পষ্টি আলোচনা হয় না কোনোদিন। উমাশশী নিরুপায় হয়েই আজ সে আলোচনা করে, একটা দিনের উদাহরণ দেয়। যে উদাহরণে চাপা মল্লিকার ঝগড়া মেটাতে মুক্তকেশী মল্লিকাকে ধমক এবং চাপাকে পয়সা দিয়েছেন এমন বর্ণনা আছে। ঝগড়া তা হয় বই কি দুজনের, ভাবও যত ঝগড়াও তত। তা সে যাই হোক, শেষ পর্যন্ত মেয়েকে রাজি করাতে সক্ষম হয়েছিল উমাশশী এবং এক পাল ছেলে মেয়ে নিয়ে রওনা দিয়েছিল ব্যান্ডেলে মাস্তুত দিদি শরৎশশীর বাড়িতে। যে সে দিদি নয়, দারোগা গিন্নি। কিন্তু 10টা ছেলে মেয়েকে নিয়ে প্রায় অপরিচিত মাস্তুত ভগ্নিপতির সংসারে এলো কি বলে উমাশশী? সুবোধী বা পাঠালো কোন লজ্জায়? তা জীবন মরণের কাছে আবার লজ্জা। তাছাড়া আপাতত উমাশশীর মা সুখদা বঞ্ঝির বাড়িতেই বাস করছিলেন, অতএব মা যেখানে ছা সেখানে। শরৎশশী অবশ্য হৃষ্টচিত্তেই গ্রহণ করেছে মাসির মেয়েকে এবং তার বাহিনীকে, কারণ নিজের তার ষষ্ঠীর কৃপা নেই। অথচ ঘরে মা লক্ষ্মী উথলে পড়ছেন। এই উথলে ওঠা চেহারা আত্মজনকে দেখাতে পারাও তো একটা পরম সুখ। অবশ্য উমাশশীর ওপর একটু অভিমান তার ছিল, কারণ উমাশশীর যখন এবছর 8 বছর হচ্ছে আর নিজের সে বন্ধায় এ সত্য স্বীকৃত হয়ে গেছে, তখন ও মাসির মারফত প্রস্তাব করেছিল উমির একটা ছেলেকে দত্তক দিতে। উমাশশী রাজি হয়নি,
উমাশশী বলেছিল, এ প্রস্তাব শুনলে আমার শাশুড়ি আমায় বটি দিয়ে দুখানা করবেন। সুখদা বারবার বলেছিলেন, তা ভাবছিস কেন? লক্ষ্মীর ঘরে ছেলেটা সুখেই থাকবে, রাজার হালে কাটবে। তুমি বলো তবে শাশুড়িকে। আমি কেন দোষের ভাগী হতে যাব বাবা? তোর শাউরি বলবে দুঃখী মাগি হয়তো বঞ্জির কাছে ঘুষ খেয়ে বলছে। অতএব প্রস্তাবটা হয়নি। শরৎ-শশী তখন চিঠি লিখেছিল, বলেছিল, পাকাপাকি দত্তক না দিস, মানুষ করতে দে আমায় একটিকে। তোর 5টা আছে, আমার ঘর শূন্য। উমাশশী শিউরে উঠে ষাট করেছিল এবং মার কাছে কেঁদে ফেলে বলেছিল, শাশুড়ি হয়তো রাজি হবেন, আমিই পারবো না মা, যার কথা ভাবছি তার জন্যেই বুক ফেটে যাচ্ছে। সুখদা বিরক্ত হয়েছিলেন, বলেছিলেন, বুক তো ফাটছে, কিন্তু কি সুখেই বা রাখতে পেরেছ ছেলেমেয়েকে? নেহাত মোটা চালের মধ্যেই আছে, অথচ শরতের পুষ্যি হলে। তা হোক, পারবো না মা, গেরস্থ ছেলে গেরস্থ হয়েই থাক। ভগ্নদূতের বার্তা সুখদাকেই বহন করতে হয়েছিল এবং মেয়ের দুর্মতিতে পঞ্চমুখ হয়েছিলেন তিনি বঞ্ঝির কাছে। তদবধি শরৎ-শশী উমাশশীর প্রতি ক্ষুণ্ণ, অথচ মা ছেলে ছাড়ল না এটাকে ঠিক অপরাধ বলেও ভাবতে পারেনি, তবে যোগাযোগও রাখেনি। এবারে যখন মান খুইয়ে নিজেই এলো উমাশশী, খুশি হলো শরৎ-শশী। বলল, তবু ভালো যে দিদি বলে মনে পড়ল। তারপর খাওয়া মাখা আদর যত্নের স্রোত বহালো। সুখদা আড়ালে মেয়েকে ডেকে বলেন, দেখছিস তো সংসার, তখন বুঝলি না আখের খোয়ালি, এখন ওর মন বদলে গেছে, বলে ভগবান না দিলে কার সাধ্যি। তবে ফিস করেন সুখদা, নজরে ধরাতে পারলে মেয়ের বিয়েতেও কিছু সুরাহা হতে পারে। এসব প্রসঙ্গ অস্বস্তিকর, কিন্তু তদপেক্ষা অস্বস্তিকর জামাইবাবু করালিকান্তর পেশাটা। পুরুষ মানুষ সকালবেলা তাড়াহুড়ো করে স্নানাহার সেরে আপিস কাছারি যায়, সন্ধ্যের মধ্যে বাড়ি ফেরে, এই উমাশশীর জানা। মেজদা ওর ব্যবসা নাকি করে বটে, তবু তারও আসা যাওয়া সুনিয়ন্ত্রিত। কিন্তু এ কি, না আছে আসা যাওয়ার ঠিক, না আছে নাও খাওয়ার ঠিক। অর্ধেক দিন তো বাড়া ভাত পড়ে থাকতেই দেখা যায়, খাওয়াও হয় না। এসে বলে, অসময়ে আর ভাত খাবো না, দুখানা লুচি দাও বরং। তখন আবার তাড়াহুড়ো পড়ে যায় লুচি রে আলুর দম রে করতে। আর শুধুই কি দিনের বেলা, হঠাৎ রাত দুপুরে ঘুম ভেঙে দেখে আলো জ্বলছে, চাকর বাকর ছুটোছুটি করছে, শরদ্দি হাতে হাতে জিনিস নিয়ে ঘুরছে, আর জামাইবাবু পুলিশি ধরাচুরো আটছেন। চুপি দেখে জামাইবাবু বেরিয়ে যাচ্ছেন, একটা লাল মুখো ঘোড়ার গাড়িতে গিয়ে উঠছেন, হারিয়ে যাচ্ছেন ঝিমঝিম করা নিকষ অন্ধকারের মধ্যে। দেখে শুনে উমাশশীর হাত পা ঝিমঝিম করে আসে। খামোখা উঠে নিজের ঘুমন্ত ছেলে মেয়েগুলোর গায়ে হাত দিয়ে দেখে, হয়তো বা গোনে, যেন হঠাৎ দেখবে একটা কম। বুকটা ছমছম করতে থাকে কি একটা আশঙ্কায়। কেন যে এমন হয়? এমনিতে তো জামাইবাবু দিব্যি রসিক পুরুষ, শালি করে ঠাট্টা তামাশাও করেন, মন ভালো থাকলে হাঁক ডাক করেন, ওহে বিরোহিনী গেলে কোথায়, একলা বসে শ্রীমুখচন্দ্র ধ্যান করছো বুঝি? কথা শুনে লজ্জায় মরতে হয়। ছেলে মেয়ে বড় হয়েছে, কিন্তু মন যখন ভালো থাকে না জামাইবাবুর, তখন কি রুক্ষ, মুখে কি কটু কুৎসিত ভাষা। চাকরদের গালাগাল দেওয়া শুনলে তো কানে আঙুল দিতে ইচ্ছে করে। শরৎ-শশীও বাদ যায় না, তাকেও কাঁদিয়ে ছাড়েন। তাছাড়া এক সময়, বিশেষ করে রাতের দিকে, সহসায় যেন বাড়ির হাওয়া বদলে যায়। বাইরে বৈঠকখানায় নানা রকম সব লোক আসে, দরজা বন্ধ করে কথাবার্তা হয়, কি যেন গোপন ষড়যন্ত্র চলতে থাকে। জামাইবাবু বাড়ির মধ্যে আসেন যান, স্ত্রীর সঙ্গে চাপা গলায় কি যেন কথা বলেন, হয়তো সেই লোকগুলোর সঙ্গেই বেরিয়ে যান। কোন রাত্রিরে যে ফেরেন টেরই পায় না উমাশশী। দিদি না খেয়ে বসে থাকলো না খেলো কে জানে। এমন গোলমেলে সংসার ভালো লাগে না উমাশশীর।
মনেই যদি স্বস্তি না থাকলো তো কি লাভ রাশি রাশি টাকায়, ভালো ভালো খাওয়া পড়ায়। সেই কথায় একদিন বলে বসে উমাশশী। আর বলে মল্লিকার মুখে একটা কথা শুনে। মল্লিকা নাকি দেখেছে মেসোমশাই বাগানের ওধারে একটা লোককে মুখ বেঁধে চাবুক মেরে মেরে অজ্ঞান করে দিয়েছে। আর সে নাকি চোর ডাকাতের মতন মোটেই নয়, ভদ্রলোকের ছেলের মতন দেখতে। উমাশশী বলে বসে, যাই বলো দিদি, ও তোমার গেরস্তালির চাকরি বাকরি ভালো, টাকা গয়না কম থাকলেই বা কি, মনে শান্তি থাকে। জামাইবাবুর কাজটা বাবু ভালো নয়। সুখদা চমকে যান, আর চোখে বঞ্ঝির মুখের দিকে তাকান। দেখেন সেখানে দপ করে আগুন জ্বলে উঠেছে। হয়তো কথাটা বড় আতে ঘা লাগা বলেই, হয়তো নিজেও শরৎশশী অহরহ এই কথাই ভাবে। ধু ধু মরুভূমির মতো জীবনের স্তব্ধ বালুভূমিতে যখন টাকার স্তূপ এসে পড়ে, তখন সে টাকাকে যে বিষের মতোই লাগে তার। বাড়িতে গোয়াল ভর্তি গরু, রাশি রাশি দুধের ক্ষীর ছানা মিষ্টি খাবার তৈরি করে শরৎশশী। যদি তার দুটো খায়, রোজ 10টা বিলই। কোথা থেকে কে জানে বড় বড় মাছ এসে পড়ে উঠোনে, কাটলে যজ্ঞী হয়। সে মাছ চাকর বাকরে খায় 3 ভাগ, কারণ পাড়ার লোককেও সর্বদা দিতে অস্বস্তি বোধ হয়। বাগানের ফল আসে ঝুড়ি ঝুড়ি, আম কাঁঠাল কলা পেঁপে এটা সেটা। এখন উমাশশী রয়েছে তাই আদর হচ্ছে সেই ফলেদের, নচেত তো ফেলাফেলি। শরৎশশীর গায়ে এবং বাক্সে গহনার পাহাড়, কিন্তু সুখ কোথায় তার? বরের মাইনে জানতে না পারলেও উমাশশীর বরের মাইনের চেয়ে কম বই বেশি নয় এই জ্ঞান শরতের আছে। তবে কিসের টাকায় এত লপচপানি করালি কান্তর? উপরি আয় তো, আর দারোগার উপরি আয় কোন ধর্মপদ ধরে আসে? ভেতরে জ্বালা আছে শরৎশশীর। তদুপরি জ্বালা আছে স্বামীর চরিত্র নিয়ে, কিন্তু সেসব তো প্রকাশের বস্তু নয়। উমাকে আর তার ছেলে মেয়েকে খাইয়ে মাখিয়ে দিয়ে থুয়ে চোখ ধাঁধিয়ে রেখে নিশ্চিন্ত ছিল। হঠাৎ দেখতে পেল নির্বোধ উমারও চোখ ফুটেছে। কিসে শান্তি কিসে সুখ সেটা ধরে ফেলেছে। অতএব শরৎশশীর চোখে দপ করে আগুন জ্বলে উঠবে, এটাই স্বাভাবিক। শরৎশশী সে আগুন চাপা দিতেও চেষ্টা করে না, বলে ওঠে, জামাইবাবুর কাজটা ভালো নয়। ও তবে ভালোটা কার? চোর ডাকাত খুনে গুন্ডাদের? হলো এই খারাপ কাজ করা লোকগুলো আছে বলেই এখনো রাজ্য চলছে, বুঝলি? নচেত অরাজক হয়ে উঠত। ভীতু উমাশশী ভয়ে কাটা হয়ে যায়। শিউরে উঠে বলে, তা বলিনি দিদি, বলছি জামাইবাবুর পক্ষে ভালো নয়। সময়ে নাওয়া খাওয়া নেই, দিনে রাতে জিরেন নেই, সদাই ভয় ভয়। হঠাৎ নিজেকে সংবরণ করে নেয় উমা, অলক্ষ্যে মার কাছে চিমটি খেয়ে। চিমটির সাহায্যে সতর্ক করে দিয়ে সুখদা নিজেই হাল ধরেন। না ধরে করবেন কি? বলতে গেলে শরৎশশীর সাহায্যেই মোটামুটি দাঁড়িয়ে আছেন তিনি। বছরে 2-4 মাস তো থাকেনি তার কাছে। তাছাড়া বাকি সময়টা যেখানেই থাকুন, হাত খরচাটা এখান থেকেই যায়। নেহাত নাকি বদলির চাকরি করালি কান্তর, তাই এক নাগারে থাকা হয় না। ব্যান্ডেলে বদলি হয়ে এসে পর্যন্ত আছেন। এখানে যত বড় কোয়ার্টার, তত বড় বাগান, তত লোকজনের সুবিধে। এলাহি কাণ্ড। এর অধিকারিণীকে চটাবেন? হাল অতএব ধরতেই হয়। ধরেন, বলে ওঠেন, আগে কি এমন ভয় তরাস ছিল? না, এত খাটুনি ছিল। সোজাসুজি চুরি ডাকাতি খুন খারাপি হতো, সোজাসুজি ব্যবস্থা। পোড়ার মুখোশ স্বদেশি ছোড়াগুলো যে উৎপাত করে মারছে, গুলি বারুদ তৈরি করে ব্রিটিশ রাজত্ব উড়িয়ে দেবে, ভদ্দর ঘরের ছেলে হয়ে ডাকাতি করবে, এইসব জ্বালাতেই বাছার নাওয়া খাওয়া নাই। লক্ষ্মী ছাড়া ছোড়াদের না হয় মা বাপ নেই, পুলিশ বেচারাদের তো ঘরের বউ ছেলে আছে। স্বদেশী স্বদেশী এই কথাটা অনবরতই কানে আসে বটে উমাশশীর, কিন্তু স্বদেশী ছোড়াদের গুণাগুণ কি, তাদের কার্যকলাপ কি, তা নিয়ে মাথা ঘামাতে যায়নি কোনোদিন। তাই আজ একটু থতমত খায়, ভয়ে ভয়ে বলে,
রাগ করো না শরৎদি, এত কথা তো জানি না, তাই বলছিলাম। না, রাগের আর কি আছে, শরৎ শশী উদাস গলায় বলে। আগের আমলে চোরের পরিবার ভয়ে কাটা হয়ে থাকতো, কখন বর ধরা পড়ে, আর এখন পুলিশের পরিবারকে সশঙ্কিত হয়ে থাকতে হয়, কখন বর মারা পড়ে। এই আর কি। কাজটা ভালো নয় এক পক্ষে, বলেছিস ঠিকই। নিঃশ্বাস ফেলে শরৎ শশী। হয়তো উমার কুণ্ঠা, লজ্জা, ভয় দেখে মায়া হয়, তাই আগুনটা সামলে নেয়। বলে, প্রাণ হাতে করে থাকা, এই যে রাত বিরেতে বেরিয়ে যাচ্ছে মানুষ, যাচ্ছে তো সাপের গর্তে হাত দিতে, বাঘের গুহা খোঁচাতে, ফিরবে তার নিশ্চয়তা আছে, তবু বুক বেঁধে থাকতেই হবে, কর্তব্য করতেই হবে। ইংরেজের রাজত্বটা তো লোপাট হতে দেওয়া চলে না। সুখদা ফোড়ন কেটে ওঠেন। কার অন্ন খাচ্ছিস, কার হাতে ধন প্রাণ, তা ছোড়ারা ভাবছে না গো। কই পারছিস গোরাদের সঙ্গে? শয়ে শয়ে তো জেলে যাচ্ছিস, পুলিশের লাঠিতে মুখে রক্ত উঠে মরছিস, তবু হায়া নেই। রক্ত ওঠার কথায় শিউরে ওঠে উমা। আসতে বলে, জামাইবাবুর হাতে ধরা পড়েছে কেউ? পড়েনি, শরৎ শশী দীপ্ত গলায় বলে। গাদা গাদা, তোর জামাইবাবু বলে আমি গন্ধ পাই, সমুদ্রের তলায় লুকিয়ে থাকলেও টেনে বার করতে পারি। উমা একটা নিঃশ্বাস ফেলে। জামাইবাবুর কর্মদক্ষতায় খুব বেশি উৎসাহ বোধ করে না, হলেই বা স্বদেশী ছোড়া, মা বাপের ছেলে তো বটে। আর এই সূত্রে তার মেজ জায়ের কথা মনে পড়ে যায়। স্বদেশী শব্দটার উপর যার প্রাণ ভরা ভক্তি, অথচ আসলে ওই শব্দটা যে ঠিক কি তাই ভালো করে জানে না উমা। মানুষ না জিনিস নাকি কোনো কাজ, কে জানে, ঠিক ধরা যায় না। মেজবউকে জিজ্ঞেস করতেও ভয় করেছে। ওসব কথায় এমন চড়ে ওঠে, এমন বিচলিত হয়, দেখলে ভয় করে। উমা ভাবে, থাকবে, জেনেই বা কি হবে, আদার ব্যাপারই জাহাজের খবরে দরকার কি। কিন্তু এখানে এসে জামাইবাবুর কার্যকলাপ দেখে মনে হচ্ছে একটু বুঝি জানা বোঝা ভালো, তাহলে এমন অন্ধকারে থাকতে হয় না, বুঝতে পারা যায় কোনটা পাপ কোনটা পুণ্যি। সুখদা সগৌরবে বলেন, শুনলি তো? সুখদার কথায় শরৎ শশী সচেতন হয়, বলে, থাক মাসি ওসব কথা, দেশের সর্বনাশ যে আসন্ন তা তো বোঝাই যাচ্ছে, গোড়ারা একবার খেপলে কি আর রক্ষে থাকবে? তবে যারা কর্তব্যনিষ্ঠ, যারা ব্রিটিশের নিমক খাচ্ছে, তারা মরবে তবু নিমক খারামি করবে না, এই হচ্ছে সার কথা, তাতে প্রাণ চলে যায় যাক। কিন্তু এইটাই কি শরৎ শশীর প্রাণের কথা? নাকি সে শাক দিয়ে মাছ ঢাকে, কথা দিয়ে মুখ বন্ধ রাখে? ওই নির্বোধ উমাটা একেই 10 মাতা হয়ে অহংকারে মরছে, তারপর যদি টের পায় শরৎ শশীর যা কিছু চাকচিক্য সবই ভুয়ো, যা কিছু আলো জোনাকির আলো, তাহলে আর রইল কি? তা যতই শরৎ শশী তার ভাগ্যকে আড়াল করুক, ছোট ছেলে মেয়েগুলোর চোখ এড়ায় না, তারা মহোৎসাহে খবর সন্ধান করতে থাকে। তারা টের পেয়ে যায় মেসোমশাই যাদের সঙ্গে চুপি চুপি কথা কন তারা হচ্ছে গোয়েন্দা। যেখানে ওই স্বদেশী গুন্ডারা লুকিয়ে আছে সেখানে সন্ধান এনে দেয় ওরা। মেসোমশাই তখন ছোটেন সেখানে, সেই ছেলেদের চাবুক মারতে মারতে পিঠের ছাল তোলেন, লাথি মারতে মারতে পেট ফাটান, ধরে ধরে নিয়ে গিয়ে জেলে পড়েন। ভীষণ একটা উত্তেজনা অনুভব করে ওরা। নেহাত ছোট 5টাকে বাদ দিলেও বাকি কজন আলোচনায় অংশগ্রহণ করতে পারে। আর সেই সূত্রে পাকা মেয়ে টেপি একটা প্রখর সত্য দাদা দিদিদের সামনে ধরে দেয়। মেজখুড়ি যদি টের পায় আমরা পুলিশের বাড়িতে আছি, মেজখুড়ি আর ছোবে না আমাদের, কথাই কইবে না। চমকে যায় তার দাদা দিদিরা, বলে, তাই তো রে, টেপি তো ঠিক বলেছে। বাহ, আমরা বুঝি ইচ্ছে করে পুলিশের বাড়িতে আছি, বলল একজন। আর একজন চিন্তিতভাবে বলে, তা বললে কি হবে, মেজখুড়ির রাগ জানিস তো, তার ওপর আবার শুধু পুলিশ নয়, স্বদেশি মারা পুলিশ।
মেজখুড়ি রাগ করলো তো বয়ে গেল, এ কথা ওরা ভাবতেই পারে না। মেজখুড়ির অপ্রসন্নতা সে বড় ভয়ঙ্কর দুঃখবহ। অবশেষে ওরা ঠিক করে বলা চলবে না, দরকার কি রাগিয়ে মেজখুড়িকে। মল্লিকা নিঃশ্বাস ফেলে বলে, মার জন্যেই এইটি হলো আমার। চাপির সঙ্গে ঠাকুমার সঙ্গে চলে যেত, চুকে যেত, তখন বলল ছেলে সামলাতে হবে না রে। মার ভঙ্গির অনুকরণ করে মল্লিকা। আমাকে তো আর হেসেল সামলাতে হবে না ওখানে। এখন দেখছিস তো, রাত দিন কাঁথা বদলা, নেতাকে চেয়ান, দুধ খাইয়ে দে। কেনই যে এতগুলো ছেলে মেয়ে হয় মানুষের। ছোট খুড়ির ভালো, শুধু বুদো ব্যাস। হঠাৎ মল্লিকার ভাই গৌর হেসে উঠে বলে, তাহলে তো তোকে আর জন্মাতেই হতো না, শুধু আমি ব্যাস। তুই, নিতাই, রামু, টেপি, টগর, ফুটি, পুচকে, খোকা, খুকি সবাই পড়ে থাকতো ভগবানের ঘরে। এটা অবশ্য খুব একটা মনোভূত হলো না মল্লিকার। মল্লিকা জন্মায়নি সেটা আবার কেমন পৃথিবী। অনেক আলোচনান্তে অবশেষে স্থির হয় মেজখুড়ির কাছে কিছুই গোপন করা চলবে না, কারণ মেজখুড়ি পেটের ভেতরকার কথা টের পায়। স্পষ্টই তো বলে, আমার একটা দিব্য চক্ষু আছে বুঝলি, তোরা কে কি লুকোচ্ছিস সব বুঝতে পারি। মিথ্যে কথায় বড় ঘেন্না মেজখুড়ির, অতএব বলা হবে। তবে এটাও জোর করে বোঝাতে হবে তাদের কি দোষ, তারা তো ইচ্ছে করে মাসির বাড়ি বেড়াতে আসেনি। হঠাৎ এক সময় শরৎশশীর নজরে পড়ে। সবকটাই মিলে কি যেন গোপন ষড়যন্ত্রে লিপ্ত। এসে ভুরু কুচকে বলে, কি করছিস রে তোরা? ওরা অবশ্য চুপ। শরৎশশী বিস্মিত হয়, বারবার প্রশ্ন করে এবং সহসাই বিশ্বাসঘাতক টেপি বলে ওঠে, মেসোমশাই পুলিশ তো, সেই কথাই হচ্ছে। দাদা দিদিদের সব ইশারা ব্যর্থ হয়, চিমটি কাটা বিফলে যায়। শরৎশশী যখন কঠিন গলায় বলে, পুলিশ তো কি হয়েছে, তখন টেপি বলে ওঠে, স্বদেশি মারা পুলিশ খুব বিচ্ছিরি তো। মেজখুড়ি যদি শোনে আমরা এ বাড়িতে আছি, তাহলে আর ঘেন্নায় ছোবে না আমাদের, তাই মেজখুড়িকে বলা হবে না। মেজখুড়ি? শরৎশশী শুধু এইটুকুই বলতে পারে। টেপি মহোৎসাহে বলে, হ্যাঁ, মেজখুড়ি যে স্বদেশী ভক্ত, জানো না, পুলিশকে ঘেন্না করে, সাহেবকে ঘেন্না করে। শরৎশশী মুহূর্তকাল স্তব্ধ হয়ে থাকে, তারপর সহসায় কঠোর গলায় বলে ওঠে, বেশ, তবে থাকতে হবে না পুলিশের বাড়ি, চলে যা নিজেদের ভালো বাড়িতে, আজই যা। স্বাধীনতা পরাধীনতা নিয়ে যে যেখানে মাথা ঘামাক, সত্যিকার স্বাধীনতা যদি কেউ পেয়ে থাকে তো পেয়েছে সুবর্ণলতার ছেলেমেয়েরা পিসির বাড়ি এসে। রাত দিন অনেকগুলো রক্তচক্ষুর তলায় থাকতে থাকতে ওরা জানত না মুক্তির স্বাদ কি, স্বচ্ছন্দচারণের সুখ কি। কারণে অকারণে হঠাৎ আচমকা কেউ ধমকে উঠবে এমন আশঙ্কা নিয়েই তাদের জীবন। বিশেষ করে সেজ কাকা। ছেলেপুলেকে একবার একটু হুড়োহুড়ি করতে দেখলেই বা একবার তাদের একটু হেসে উঠতে শুনলেই তিনি সেই ছেলেপুলের পেটের পিলে চমকে দিয়ে হাঁক দেবেন, কে ওখানে, শুনে যা এদিকে। ব্যাস, তাতেই এদের কাঁপুনি ধরে যায় যে এদিকে আসবার ক্ষমতা আর থাকে না। অতএব সেই না আসার অপরাধেই ৮২ সিক্কা, মোগলাই গাট্টা, রাম চিমটি, শ্যাম চিমটি ইত্যাদি করে অনেক কিছুরই স্বাদ পেতে হয়। সুবর্ণলতা তার ছেলেদের মারে না বলেই বোধ করি সুবর্ণলতার ছেলেদের মারবার জন্যে এত হাত নিষ্পিস করে সেজ কাকার। মা ঠ্যাঙায় না ছেলেদের, এমন মেম সাহেবিয়ানা অসহ্য বলেই হয়তো সেজ কাকা মায়ের সেই মেম সাহেবিয়ানার শোধ নেন। ভাগ্নের গায়ে হাত তুলতে না হয় হাত কাঁপে, ভাইপোর গায়ে হাত তোলায় তো সে আশঙ্কা নেই। সেই আবহাওয়া থেকে এসে মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছে ওরা, কাদা মাটি খড় বাঁশ পাতা লতা নিয়ে যত রকম খেলা তা সব খেলছে, পিস্তুত ভাই বোনেরা সঙ্গী।
কিন্তু আসল মজা হচ্ছে এখানে এসে অবধি শুধু পিস্তুত দাদা দিদিরাই নয়, আরও একজন তাদের খেলায় মহোৎসাহী সঙ্গী। তিনি হচ্ছেন মা। হ্যাঁ, মা। সুবর্ণলতা তার বয়স এবং পদমর্যাদার ভার ফেলে সমবয়সীতে নেমে এসেছে। রীতিমতো যোগ দেয় খেলায়। যেমন ছেলেরা উঠোনের মাঝখানে দুদিকে দুটো পুকুর কেটে মাঝখানে একটা সাঁকো বানাবে, অথচ জুত করতে পারছে না, কঞ্চি আর বাখারি নিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে। সুবর্ণলতা এসে পড়ে বসে পড়ে এক গাল হেসে বলে ওঠে, আমায় যদি তোদের খেলায় নিস তো আমি করে দিতে পারি। মাকে নেওয়া না নেওয়া আবার একটা কথা নাকি? ছেলেরা কৃতার্থ মন্য হয়ে বলে ওঠে, তুমি আসবে? বললাম তো, যদি নিস। নেব নেব, এসো তুমি খেলতে। অতঃপর নেমেই আসে সুবর্ণলতা। নেমে আসে শিশুর খেলা ঘরে। তোড়জোড় দেখে কে? এই একটা বাঁশ নিয়ে আয় দিকিন, এই একটা বড় দেখে গাছের ডাল নিয়ে আয় দেখি, ওই 4টি বুনো ফুলের চারা আনতে পারিস, আলাদা একটা বাগান করব। এমন সব ফরমাস করে সুবর্ণলতা, আর সেই আদেশ পালন করে ধন্য হয় ছেলেরা। মা এক মুখ হাসছেন, মা হালকা সহজ স্রোতে গা ভাসাচ্ছেন। এর থেকে আনন্দের আর কি আছে? তা আজও সেই আনন্দ দিতে এলো সুবর্ণলতা। ওরা কৃতার্থ মন্য হয়ে এগিয়ে আসে। সুবর্ণলতা বড় ছেলের দিকে তাকিয়ে বলে, খেলবো তোদের সঙ্গে, কিন্তু একটা শর্তে। সুবর্ণলতার মুখটা আলো আলো দেখায়। তারপর মাটি মাখতে মাখতে আসল কথাটি বলে সুবর্ণলতা, আমায় তোদের অম্বিকা কাকুর বাড়িতে একবার নিয়ে যাবি? অম্বিকা কাকুর বাড়ি? পরস্পর দৃষ্টি বিনিময় করে হেসে ওঠে। অম্বিকা কাকুর বাড়ি? সে তো ওইটা, ওখানে আবার কি নিয়ে যাওয়া? অর্থাৎ ওটা আবার একটা নিয়ে যাবার জায়গা নাকি? সুবর্ণলতাও কি তা জানে না? তবু সুবর্ণলতা তার ছেলের সাহায্য প্রার্থনা করে। একা ফট করে যেতে পারে না তো, শুধু একটা পুরুষ ছেলের নির্জন ঘরে যাওয়া, ছেলে একটা থাকা ভালো সঙ্গে। তাই কৌতুক কৌতুক মুখ করে নিয়ে বলে, তা জানি রে বাপু, চল না, মানে খেলার শেষে। আজকের খেলা একটা সত্যিকার বাড়ি তৈরি। গতকাল অনেক মাটি মেখে ছোট ছোট চৌকো চৌকো ইট তৈরি করে রেখেছিল। আজ সেইগুলো জুড়ে জুড়ে সত্যিকার পাকা বাড়ি করা হবে। প্ল্যান সে তো মাথাতেই আছে। ছোট ছোট সেই ইটগুলো রোদে ভাজা ভাজা হয়ে শক্ত হয়ে গেছে। সুবর্ণলতা সেগুলি নাড়তে নাড়তে বলে, এই ঠিক কাজ করছিস। ইট তৈরি করে নিয়ে তবে বাড়ি বানানো খুব ভালো, মজবুত হয়, কারণ শুধু কাদার দেওয়াল নেতিয়ে পড়ে। তারপর ইটের পর ইট সাজিয়ে দেওয়াল তুলে দেয় সুবর্ণ ওদের। তৈরি হয় শোবার ঘর, খাবার ঘর, রান্নাঘর, ভাড়ার ঘর, ঠাকুর ঘর। ভানু পুলকিত গলায় বলে, মা, কি রে, তুমি 8 জন্মে বোধহয় মিস্ত্রি ছিলে। সুবর্ণ হেসে ওঠে, তা ছিলাম হয়তো। তারপর সুবর্ণ কাদা মাটির হাত ধুতে ধুতে বলে, এইবার তবে চলো। অকৃতজ্ঞ ভানু অনিচ্ছা মন্থর গতিতে চলে। এইমাত্র মা তাদের বাক্যদত্ত করিয়ে নিয়েছে তাই, নচেত কে চায় এই খেলা ফেলে অম্বিকা কাকার বাড়িতে যেতে? যে অম্বিকা কাকাকে নিত্য দেখতে পাওয়া যায়। তবু চলে, সুবর্ণলতাও যায়। সুবর্ণলতার বুকটা দূর করে, মনটা ভয় ভয়, উত্তেজিত, যেন বিরাট এক অভিযানে বেরিয়েছে সে। কবিতার সন্ধানে অম্বিকার বাড়িতে এসে হাজির সুবর্ণলতা। সংসার জ্ঞানহীন অম্বিকাও কিঞ্চিত বিপন্ন না হয়ে পারে না, এতটা সেও আশা করেনি। বারে বারেই তাই বলতে থাকে,
কি মুশকিল বলুন তো, আপনি নিজে এলেন, হুকুম হলে গন্ধমাদন পর্বতটাই বয়ে নিয়ে যেতাম। তারপর হেসে ফেলে বলে, অবশ্য তারপর নিশ্চয়ই হতাশ হতেন, বিশল্যকরণের চিহ্ন খুঁজে পেতেন না। কিন্তু কি পেতে আর কি না পেতে সে কথা ভাবতে বসছে না সুবর্ণলতা। সুবর্ণলতা রুদ্ধ নিঃশ্বাসে আর দুরন্ত আবেগে একটা ধূলি ধূসরিত শেলফের মধ্যে রাখা প্রায় জঞ্জাল সদৃশ কাগজের স্তূপ হাতড়াচ্ছে। প্রকাণ্ড শেলফটা তাকে তাকে নেই হেন জিনিস নেই। খবরের কাগজের কাটিংয়ের ফাইল, ইংরেজি বাংলা নানা পত্রিকা সম্ভার, গোছা গোছা প্রবন্ধের পাণ্ডুলিপি, ক্যালেন্ডার, হ্যান্ডবিল, চিঠিপত্রের রাশি, কি নয়। এর মধ্যে থেকে কবিতা উদ্ধার করতে হবে, তাও খাতায় নয় খুচরো কাগজের লেখা। সুবর্ণলতা সব উল্টোতে থাকে। অম্বিকা ব্যস্ত হয়ে বলে, দেখছেন তো কি অবস্থা, সৃষ্টির আদি থেকে ধুলো জমে চলেছে, পরপর কেবল চাপানোই হয়, নামানো তো হয় না কোনো দিন। পদ্য টদ্য এই জঙ্গলের মধ্যে রাখো কেন? ক্ষুব্ধ আবেগে বলে সুবর্ণলতা। পদ্যই বলে, কবিতা বলতে হয়, বললে ভালো শোনায়, অত খেয়াল করে না। অম্বিকা হেসে বলে, রাখি না তো, ফেলি। কোনো কিছু ফেলার পক্ষে জঙ্গলই শ্রেষ্ঠ জায়গা। অম্বিকাদের এই বাড়িটা জ্ঞাতিদের সঙ্গে সংশ্লিষ্ট বড় বাড়ির ভগ্নাংশ নয়, ছোট্ট একটু একতলা, সম্পূর্ণ আলাদা। অম্বিকার বাবা জ্ঞাতিদের থেকে পৃথক হয়ে আম জাম কাঁঠালের বাগানের ধারে এই ছোট্ট বাড়িখানা করিয়েছিলেন। অম্বিকার মা বেঁচে থাকতে ছবির মতন রাখতেন বাড়িটিকে, রাখতেন ধুলি মালিন্য শূন্য করে। কিন্তু ছেলের ঘরে এই সেলফটিতে হাত দেবার জো ছিল না তার। হাত দিলেই নাকি অম্বিকার রাজ্য রসাতলে যেত। এখন সারা বাড়িতেই ধুলো। সুবালা অথবা তার মেয়েরা এক আধ দিন এসে ঝাড়ামোছা করে দিয়ে যায়, অম্বিকা বকাবকি এবং ঝাঁটা কারাকারি করে, ব্যাস। কিন্তু সুবর্ণর তো ধুলোর দিকে দৃষ্টি নেই। সে ধুলোর আড়াল থেকে মানিক খুঁজছে, আরও সেই খোঁজার সূত্রে পেয়ে যাচ্ছে অনেক মণিরত্ন, কত বই, কত পত্রিকা। ইস, ভাগ্যিস এলো সুবর্ণ এখানে। ঠাকুরপো, এত বই তোমার, কই বলনি তো? অম্বিকা অপ্রতিভ হাস্যে বলে, বই দেখে এত খুশি হবেন জানি না তো। জানো না? বাহ, সুবর্ণ বলে ওঠে, আমি কিন্তু এগুলো সব পড়ব, রয়েছি তো এখনো, পড়ে নেব তার মধ্যে। অম্বিকা হাসে, পড়লে তো বেঁচে যায় ওরা, ধুলোর কবরের মধ্যে পড়ে আছে, উদ্ধার হয় তার থেকে। সুবর্ণ দীপ্ত প্রসন্ন মুখে বই বাঁচতে থাকে এবং বেছে বেছে প্রায় গন্ধমাদনী করে তোলে। আলো জ্বলা মুখে বলে, এই আলাদা করা থাকলো, কিছু কিছু করে নিয়ে যাব, আবার পড়ে পড়ে রেখে যাব। অম্বিকা বলে, জিনিসগুলো এত অকিঞ্চিতকর যে বলতে লজ্জা করছে। রেখে না গেলেও ক্ষতি নেই, নিয়েই রাখতে পারেন। রাখলে ও মলাট ছেঁড়া ধুলোমাখা কাগজপত্রগুলো কৃতার্থ হয়ে যায়। সুবর্ণ এবার হাসি মুখে বলে, অতই কাজ নেই, একবার পড়তে পেলেই পড়তে যায়। এতদিন রয়েছি, জানি কি ছাই, জানলে তো রোজ এসে হানা দিতাম। উফ, আজই যাই ভাগ্যিস এসেছিলাম। আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে সুবর্ণলতার চোখ, মুখ, সর্বাবয়ব। অম্বিকা সুবর্ণলতার মা সত্যবতীকে দেখেনি, তাই সহসা অনুভব করতে পারে না এই আলোর উৎস কোথায়। অম্বিকা অবাক। অম্বিকা বোধ করি অপ্রতিভও হয়, যেন সুবর্ণলতা যে এতদিন টের পায়নি অম্বিকার ঘরের শেলফে 4টি মলাট ছেঁড়া সেলাই ঢিলে পত্রিকা আছে, সেটা অম্বিকারই ত্রুটি। সেই অপ্রতিভ মুখে বলে, আমারই উচিত ছিল আপনাকে দিয়ে আসা। সুবর্ণলতা সরল আনন্দে হেসে ওঠে, ও মা, তুমি কি করে জানবে যে তোমার মেজ বৌদি এমন বই হ্যাংলা? কিন্তু তা তো হলো, যার জন্যে এলাম
তার কি, তোমার পদ্যের খাতা কোথায়? কি মুশকিল, বললাম তো খাতাটা তা নেই, কদাচ কখনো প্রাণে জাগলো কিছু, হাতের কাছে যা পেলাম তাতেই লিখলাম, তারপর কোথায় হারিয়ে গেল। কখনো না, তুমি ঠকাচ্ছ। আরে না, বিশ্বাস করুন। অম্বিকা হাসে। এই যে তার সাক্ষী। হঠাৎ বালিশের তলা থেকে টেনে বার করে কয়েকটি টুকরো বালির কাগজ। হেসে হেসে বলে, কাল রাত্রিরে হচ্ছিল খানিকটা কবিত্ব। কই দেখি দেখি। সুবর্ণ পুলকিত মুখে হাত পাতে। অম্বিকা চৌকির ওপর রাখে, হেসে বলে, যা হস্তাক্ষর, তার ওপর আবার কাটাকুটি। সুবর্ণ অবশ্য ততক্ষণে টেনে নিয়ে দেখেছে এবং হস্তাক্ষর সম্পর্কে যে অম্বিকা অতি বিনয় করেনি তা অনুভব করেছে। তাই কুণ্ঠিত হাস্যে বলে, বেশ, তবে তুমিই পড়ো। সুবর্ণলতা অবোধ বই কি, প্রস্তাবটা যে অশোভন, অসামাজিক, এই জ্ঞান হয় না কেন তার? হলেই বা 5টা ছেলে মেয়ের মা, তবু বয়স যে তার আজও 30-এও পৌঁছয়নি, এ খেয়াল নেই। একটা সম্পূর্ণ অনাত্মীয় যুবা পুরুষের একক গৃহে এসে বসে তার মুখে কবিতা শুনতে চাওয়ার কথা উচ্চারণ করলো সে কি বলে? আর অম্বিকা, সেও কি গ্রাম বাংলার ছেলে নয়? হয়তো এ এক নতুন উত্তেজনা বলে লোভটা সামলাতে পারছে না, তা লোভী। লেখে সে ছেলেবেলা থেকেই, কিন্তু তার কবিতা সম্পর্কে কে কবে আগ্রহ দেখিয়েছে, কে কবে এমন আলো ভরা উৎসুক মুখ নিয়ে তাকিয়ে থেকেছে শোনাও বলে? তাছাড়া আর 5 জনের সঙ্গে তফাৎ বই কি অম্বিকা? তার পরিমণ্ডলে একটা নির্মল পবিত্রতা, তার অন্তরে একটা অসংকোচ সরলতা। তার কাছে সুবালা এবং সুবর্ণলতা একই পর্যায়ের গুরুজন। সুবালার প্রতিও তার যেমন একটি সশ্রদ্ধ ভালোবাসা, সুবর্ণর প্রতিও তেমনই একটি সশ্রদ্ধ প্রীতি। তাই সেই খুচরো কাগজ কটা গুছিয়ে নিতে নিতে হেসে বলে, শুনে বুঝবেন বৃথা সময় নষ্ট, এটা হচ্ছে দেশের এখনকার এই পরিস্থিতি নিয়ে। মা, ভানু ডেকে ওঠে। আমি যাই। সুবর্ণলতা চমকে ওঠে। ভানু যে এখনো এখানেই ছিল তা খেয়ালই ছিল না। বই দেখেই পাগল হয়ে গিয়েছিল। এখন ঈষৎ চঞ্চল হয়ে বলে, কেন চলে যাবি কেন? অম্বিকা কাকার লেখা পদ্য শোন না। পদ্য সম্বন্ধে ভানু যে বিশেষ উৎসাহী, ভানুর মুখ দেখে তা মনে হলো না। বলল, আমাকে ওরা দেরি করতে বারণ করেছে। কেন, তুই আবার কি রাজকার্য করে দিবি ওদের? এমনি। হঠাৎ সুবর্ণলতা ছেলের ভবিষ্যৎ চিন্তায় তৎপর হয়। লেখাপড়া তো সব শিখেই উঠেছে, কর এবার, এরপর যেতে হবে না স্কুলে? অম্বিকা হেসে ওঠে, না, আপনি বড় সাংঘাতিক। একে বেচারাকে জোর করে কবিতা গেলাবার প্রস্তাব, তার ওপর আবার পড়ার কথা মনে করিয়ে দেওয়া। যেতে দিন ওকে, চলুন বরং ও বাড়ি গিয়েই পড়া যাক। আমার লাজ লজ্জার বালায় নেই, দিব্যি ছাদ ফাটাবো। অম্বিকা স্বাভাবিক বুদ্ধিতেই সুবর্ণলতার সংকোচ বোঝে, তাই ও বাড়ির কথা তোলে। কিন্তু সুবর্ণ সহসা লজ্জায় লাল হয়ে ওঠে। ছি ছি, কি মনে করলো অম্বিকা ঠাকুরপো? মনে করলো তো সুবর্ণ একা তার ঘরে বসতে ভয় পাচ্ছে, অস্বস্তি পাচ্ছে? ছি ছি। সুবর্ণলতা সেই অস্বস্তিকে কাটালো। সুবর্ণ দৃঢ় হলো, বলে উঠল, না না, আবার এখন এ বাড়ি ও বাড়ি, তুমি পড়ো। এই মুখুটা, যা তুই, পিসিকে জিজ্ঞেস করলে বলিস আমি এখানে আছি। সুবর্ণ বলেছিল, বলিস আমি এখানেই আছি। কিন্তু সত্যিই কি তা ছিল সে? না, আর এক জগতে এসে পড়েছিল। তার মুখ দেখে তাই মনে হচ্ছিল বটে, আর এক জগতের। অম্বিকা পড়ছিল, ওই শোনো শোনো সারা জাগিয়েছে কালের ঘূর্ণি পথে, ভাঙনের গান গেয়ে ছুটে আয় মরণের জয়রথে। ওই দেখ কারা আসে দলে দলে দেশ জননীর পূজা বেদি তলে, অক্লেশে প্রাণ করে বলিদান হোমের আহুতি হতে। তাই দাঁড়ে দাঁড়ে ডাক দিয়ে যায়, চল চল ছুটে চল। কে ওরা,
ভাঙিছে বন্দিনী মার চরণের শৃঙ্খল। ওদের সঙ্গে দে মিলিয়ে হাত, বৃথা পশ্চাতে কর আখিপাত। বাঁধিবে কি তোরে শিশুর হাস্য, প্রিয়ার অশ্রুজল? এখনো না যদি ভাঙতে পারিস। পড়তে পড়তে থেমে যায় অম্বিকা। কুণ্ঠা কুণ্ঠা হাসি হেসে বলে, ধুর, নিশ্চয়ই আপনার ভালো লাগছে না। ভালো লাগছে না? সুবর্ণ উত্তেজিত গলায় বলে, ভালো লাগছে না মানে? কে বলেছে ভালো লাগছে না? পড়ে যাও। যে লাইনটা পড়লে আবার ওইটা থেকে পড়ে যাও। অম্বিকা অস্বস্তি হচ্ছিল। অম্বিকার নিজের মন যতই উদার আর নির্মল হোক, পাড়াগাঁয়ের ছেলে সে। অনাত্মীয় তো দূরের কথা, নিকট আত্মীয় পুরুষের ঘরেও এমন একা বসে গল্প করলে যে মেয়ের ভাগ্যে ভৎসনা জোটে, তার নামে নিন্দে রটে, তা তার জানা। তার ওপর আবার কবিতা শোনা। তবু সুবর্ণর ওই আবেগ আবিষ্ট ভালো লাগার মুখটা বেশ একটা নতুন আনন্দের স্বাদ এনে দিচ্ছে। সত্যি, এমন একটা আগ্রহ উৎসুক মনের সামনে কবে অম্বিকা নিজের লেখা কবিতা আবৃত্তি করতে পেরেছে? তাছাড়া অস্বস্তি যেমন ওদিকে, তেমন এদিকেও। অম্বিকার অস্বস্তি ভাবটা যদি মেজ বৌদির চোখে ধরা পড়ে যায়, তাতেও লজ্জার সীমা নেই। উনি স্ত্রীলোক হয়ে সাহস করে বসে রইলেন, আর অম্বিকা, ধুর, উনি কত বড় গুরুজন, ওর কাছে আবার। অতএব আবার গলা ঝেড়ে শুরু করে দেয় অম্বিকা, এখনো না যদি ভাঙিতে পারিস, কখনো কি আর হবে? লৌহ নিগর গড়িবে আবার প্রবলের অনাচার। মরণ কুণ্ডে ঝাঁপ দিতে এসে নতশিরে কি করে ফিরে যাবি শেষে? মস্তকে বহি কাটার মুকুট, ললাটে অন্ধকার। বিশ্বজগৎ টিটকিরি দেবে ধিক্কৃত উপহাসে। যষ্টি আহত পশুর সমান কাপুরুষ কৃতদাসে। ভাবি তনয়ের ললাটে কি ফের দিয়ে যাবি এই কলঙ্কজের? এই সেরেছে। অম্বিকা হাতের কাগজটা উল্টে পাল্টে দেখতে থাকে। বিপন্ন মুখে বলে, এর পরের পৃষ্ঠাটা আবার কোথায় গেল? নেই? সুবর্ণ চমকে ওঠে। আশাভঙ্গের উত্তেজনায় বলে, কি করে রাখো কাগজপত্র? কি করলে ছাই? রয়েছে তো কাগজ তোমার হাতে। অম্বিকা অপ্রতিভ মুখে বলে, এটা শেষ পৃষ্ঠা, মাঝখানটা একটা টুকরো কাগজে ছিল। আশ্চর্য! সুবর্ণর মনে আসে না। সুবর্ণ অম্বিকার অভিভাবক নয়। মনে আসে না ওকে তিরস্কার করবার তার অধিকার আছে কিনা। প্রায় অভিভাবকের ভঙ্গিতেই ক্রুদ্ধ তিরস্কার করে ওঠে, ধন্যী ছেলে, অমন ভালো জিনিসটা হারিয়ে ফেললে। অম্বিকা অপরাধী ভাবে বালিশের তলায় হাত বুলোয়, তোষক উল্টে দেখে। সুবর্ণ চৌকির তলায় উকি মারে হেঁট হয়ে। তারপর বিফল মনোরথ হয়ে বলে, না, সে নির্ঘাত হাওয়ায় উড়ে বন জঙ্গলে চলে গেছে। মুখস্থ নেই? অম্বিকা কুণ্ঠিত হাসি হেসে বলে, না, এই তো মাত্র কাল রাত্রে লিখেছি। যাকগে, শেষটাই পড়ো, এত ভালো লাগছিল। অম্বিকা আবার পরের পাতাটায় চোখ ফেলে। বোধ করি নিজের এই মুখস্থ না থাকার জন্যে মরমে মরে। সেই কুণ্ঠিত গলাতেই পরে দাঁড়িয়েই, কালিমাখা মুখে পৃথিবীর বুকে টিকে থেকে কি বা ফল? অকারণ শুধু ধ্বংস করিতে ধরার অন্ন জল। ক্ষুদ্র ক্ষতির হিসাব কষিয়া যে মাটি আগুলি রহিবি বসিয়া, দাবি দাওয়াহীন সে মাটির ঋণ শোধ দিবি কিসে বল? নাড়া দিয়ে ভাঙ পুরনো দেওয়াল, কতকাল রবে খাড়া? শাসন রক্ত ভ্রুকুটির তলে, মাথা তুলে আজ দাঁড়া। বীর দাপে যারা করে অন্যায়, তারা যেন আজ ভালো জেনে যায়। বৃষ বৃক্ষের উচ্ছেদ লাগি মাটিতে জাগে সারা। অম্বিকা ঠাকুরপো! সহসা যেন একটা আর্তনাদ করে ওঠে সুবর্ণলতা। কি ভাগ্যি অম্বিকার হাতটায় চেপে ধরেনি।
অম্বিকা ঠাকুরপো, ওইখানটা আরেকবার পড়ো তো। অম্বিকা বিস্মিত হয়, অম্বিকা বিচলিত হয়। তাকিয়ে দেখে সুবর্ণর মুখে আগুনের আভা, সুবর্ণর চোখে জল। আশ্চর্য তো, মানুষটা এত আবেগপ্রবণ। একটু যেন ভয় ভয় করছে। কই পড়ো। সুবর্ণর কণ্ঠে অসহিষ্ণুতা। এ তো শুধু একটা পরাধীন দেশের কথাই নয়, এ যে আমাদের মতন চির পরাধীন মেয়েদের কথাও। কি করে লিখলে তুমি? পড়ো পড়ো আর একবার। অম্বিকা যেন বিপন্ন গলায় আর একবার পড়ে। নাড়া দিয়ে ভাঙ পুরনো দেয়াল, কতকাল রবে খাড়া। শাসন রক্ত ভ্রুকুটির তলে, মাথা তুলে আজ দাঁড়া। বীর দাপে যারা করে অন্যায়, তারা যেন আজ। না, সুবর্ণলতার আজকের দিনটা বুঝি একটা অদ্ভুত উল্টো পাল্টা দিয়ে করা। ভালো আর মন্দ, আলো আর ছায়া, পদ্ম আর পঙ্ক। তা নইলে এমন অদ্ভুত ঘটনা ঘটে? যখন সুবর্ণলতা মুগ্ধ বিহ্বল দৃষ্টিতে তাকিয়ে আছে একটা পর পুরুষের মুখের দিকে, যখন সুবর্ণর মুখের আলোর আভাস আর চোখে জল, এবং যখন এই অনাসৃষ্টি দৃশ্যের ধারে কাছে কেউ নেই, তখন কিনা সেই দৃশ্যের দর্শক হবার জন্যে দরজায় এসে দাঁড়ায় সুবর্ণলতার চির বাতিগ্রস্ত স্বামী, যে নাকি এ যাবৎকাল আপন চিত্তের আগুনেই জ্বলে পুড়ে খাক হলো। সেই জ্বলে পুড়ে মরা মানুষের সামনে জ্বলন্ত দৃশ্য দরজায় এসে দাঁড়িয়েছে, থিয়েটারি ঢঙে বলে উঠেছে, বাহ বাহ, কিয়া বাত, এই তো চাই। পুরনো দেওয়াল অটুট রইল, বিষ বৃক্ষের পাতাটি মাত্র খসল না। মাটির সারা মাটির মধ্যেই স্থির হয়ে রইল। সুবর্ণ তাড়াতাড়ি মাথার কাপড়টা একটু টেনে দিয়ে বলে উঠল, তুমি হঠাৎ? চাপা ভালো আছে তো? হ্যাঁ। যে মুহূর্তে আচমকা দরজায় প্রবোধের মূর্তিটা ফুটে উঠেছিল, সেই চকিত মুহূর্তটুকুতে চাপার কথাটাই মনে এসেছিল সুবর্ণলতার। হঠাৎ ও কেন এমন বিনা খবরে? চাপার কোনো রোগবালাই হয়নি তো? কিন্তু সেই চকিত চিন্তার পর মুহূর্তেই দূর হয়ে গেল সে আশঙ্কা। তেমন হলে এই থিয়েটারি ঢঙে কেয়াবাতটা হতো না নিশ্চয়ই। এ আর কিছু নয়, গোয়েন্দাগিরি। ঝাঁ ঝাঁ করে উঠল মাথা, সারা শরীরের মধ্যে বয়ে গেল বিদ্যুৎ প্রবাহ। তবু ফেটে পড়তে পারা গেল না, সামলে নিতে হলো নিজেকে। মাথায় কাপড় টেনে উদ্বিগ্ন গলায় বলতে হলো, তুমি যে হঠাৎ? চাপা ভালো আছে তো? বিদ্যুৎ প্রবাহকে সংহত করতে শক্তিক্ষয় হচ্ছে বই কি, তবু উপায় কি? এই সভ্য ভদ্র উদার ছেলেটার সামনে তো আর সুবর্ণলতার স্বামীর স্বরূপটা উদ্ঘাটিত করতে পারে না, তাদের ভেতরে দাম্পত্য সম্পর্কের স্বরূপ। কিন্তু সুবর্ণর শক্তিক্ষয়ে কি রক্ষা হলো কিছু? সুবর্ণর স্বামী কি মহল্লাসে নিজের গায়ে কাদা মাখল না? নিজের মুখে চুনকালি মাটিতে মিশিয়ে দিল না সুবর্ণর সমস্ত সম্ভ্রম? দিল। সুবর্ণর জীবনের সমস্ত দৈন্য উদ্ঘাটিত করে দিল সুবর্ণর স্বামী। বলে উঠল, চাপা, ওসব নাম মনে আছে তোমার এখনো? আশ্চর্যিত, চাপার খবর জানি না, তবে চাপার মার যে খুব ভালো আছে তা প্রত্যক্ষ করছি। বাহ, চমৎকার! সাধে কি আর শাস্ত্রে বলেছে সাপ আর স্ত্রীলোক এই দুইকে কখনো বিশ্বাস করতে নেই? সুবর্ণ হঠাৎ অদ্ভুত রকমের শান্ত হয়ে যায়। শান্ত শান্তভাবেই হেসে ওঠে। হেসে উঠে বলে, শাস্ত্র বলে বুঝি? দেখেছ অম্বিকা ঠাকুরপো, আমার স্বামীর কি শাস্ত্রজ্ঞান? তা বলেছে ঠিকই, ভালোই আছি, খুব ভালো আছি। তোমার এই বনের দেশ থেকে যেতেই ইচ্ছে হচ্ছে না। যেতেই ইচ্ছে হচ্ছে না? প্রবোধ নিম পাতা গেলা গলায় বলে, তা অনিচ্ছে তো হবেই, এখানে যখন এত মধু। কি মশাই, আপনি না আমার বোনাইয়ের সেই দেশোদ্ধারী ভাই? তা দেশোদ্ধারের পথটা দেখছি ভালোই বেছে নিয়েছেন। নির্জনে পরস্ত্রীর সঙ্গে রসালাপ। আহ মেজদা,
কি বলছেন যাতা? অম্বিকা যেন ধমক দিয়ে ওঠে। ছোট কথা বলবেন না, ছোট কথা আর কারো ক্ষতি করে না, নিজেকেই ছোট করে। মেজদা ধমক। প্রবোধ একটু থতমত খায়, কারণ প্রবোধ এই উল্টো ধমকের জন্যে প্রস্তুত ছিল না। তবে থতমত খাওয়াটা তো প্রকাশ করা চলে না, তাই সামলে নেয়, তবে গলার আগের জোর ফোটে না। ফিকে ফিকে গলায় বলে, ছোট? আমরা ক্ষুদ্র মনীষী, আমাদের আবার ছোট হওয়া? ক্ষুদ্রই বা ভাববেন কেন নিজেকে? অম্বিকা ধীর গলায় বলে, নিজেকে ক্ষুদ্রও ভাবতে নেই, অধমও ভাবতে নেই, মানুষের মধ্যেই ঈশ্বরের বিকাশ। ওহ, লম্বা চওড়া কথা, উপদেশ, গুরু এসেছেন। প্রবোধ এবার নিজ মূর্তিতে ফেরে, বলে, ও, নিরালায় ঈশ্বর সাধনাই হচ্ছিল তাহলে? আমি এসে ব্যাঘাত ঘটালাম? কি আর বলবো, আপনি কুটুমের ছেলে, বোনাইয়ের ভাই, আপনার অপমান তার অপমান, তাই পার পেয়ে গেলেন। এ অন্য কেউ হলে তাকে জুতিয়ে পিঠের ছাল তুলে দিতাম। আর এই যে বড় সাধের মেজ বৌদি, চলো তুমি, তোমাকে আমি দেখে নিচ্ছি গিয়ে। অবাক কাণ্ড, এক ঘর ছেলে পিলে, বয়সের গাছ পাথর নেই, তবু কুবাসনা ঘোচে না, তবু ইচ্ছে করে পরপুরুষের দিকে তাকায়। যাক, তার জন্যে ভাবি না, মেয়ে মানুষকে কি করে শায়েস্তা করতে হয় তা আমার জানা আছে। অবাক কথা বই কি, তবু সুবর্ণ ফেটে পড়ে না, বরং প্রায় হেসেই বলে, জানো না কি, তা তবু তো শায়েস্তা করে উঠতে পারলে না আজ অবধি। নাও চলো, এখন দেখো শায়েস্তা করে শুলে দেবে কি ফাঁসি দেবে। এই ভালো মানুষ ছেলেটাকে আর ভয় পাইয়ে দেবে না বাপু, পালায়। অম্বিকা ঠাকুরপো, ওই পদ্যটা কিন্তু আমার চাই ভাই, একটু কষ্ট করে ওর একটা নকল করে দিও আমায়। তা প্রবোধ দেবতা নয়, রক্ত মাংসের মানুষ সে, অতএব গোড়ার জিনিস এই রক্তটাই তার টক বগিয়ে ফুটে ওঠে স্ত্রীর এই প্রচ্ছন্ন ব্যঙ্গের দাহে। সুবর্ণ যদি ভয় পেত, যদি গুটিয়ে শুটিয়ে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে আসতো, আর ওই পাজি লক্কা ছেলেটা যদি প্রবোধকে দেখে বেত খাওয়া কুকুরের মতো ঘাড় নিচু করে পালিয়ে প্রাণ বাঁচাতো, তাহলে হয়তো প্রবোধ এত ফেটে পড়তো না। কিন্তু সেই স্বাভাবিকটা হলো না, হলো একটা অভাবিত বিপরীত। ছোড়াটা এলো বড় বড় কথা কয়ে উপদেশ দিতে, আর সুবর্ণ কিনা স্বামীকেই ব্যঙ্গ করল। অতএব প্রবোধও ফেটে পড়ল, উগ্র মূর্তিতে বলে উঠল, শুল কেন, ফাঁসি কেন, পায়ে জুতো নেই আমার? জুতিয়ে মুখ ছিঁড়ে না দেওয়া পর্যন্ত তোমার মতন বেহায়া মেয়ে মানুষের মুখ বন্ধ করা যাবে না। বেরিয়ে এসো, বেরিয়ে এসো বলছি। এতদিন পরে স্বামী এলো, ধরফরিয়ে উঠে আসবে তা না, পরপুরুষের বিছানায় বসে বসে স্বামীকে মশকরা, আর তুমি শালা। তা অনেক সামলেছে নিজেকে প্রবোধ, স্ত্রীর চুলের মুঠি ধরেনি এবং শালা শব্দটা উচ্চারণ করেই থেমে গেছে। সুবর্ণ এবার উঠে আসে, কেমন একটা অবিচলিতভাবেই আসে। আর সবচেয়ে আশ্চর্য, এরপরও সেই পরপুরুষের সঙ্গে কথা কয়, বলে, মিথ্যে তোমরা দেশ উদ্ধারের স্বপ্ন দেখছো অম্বিকা ঠাকুরপো। দেশকে আগে পাপ মুক্ত করবার চেষ্টা করো। এই মেয়ে মানুষ জাতটাকে যতদিন না এই অপমানের নরককুণ্ড থেকে উদ্ধার করতে পারবে, ততদিন সব চেষ্টায় ভস্যে ঘি ঢালা হবে। প্রবোধের সঙ্গে এসেছিল সুবালার ছোট ছেলেটা, তাকেই বলেছিল সুবালা, এই যা যা, ছুটে যা, তোর মেজমামিকে ডেকে নিয়ে আয়, অম্বিকা কাকার বাড়িতে আছে বোধহয়। প্রবোধ সেই মাত্র খুলে রাখা জুতোটা আবার পায়ে গলিয়ে বলেছিল, চল, আমিও যাচ্ছি। সুবালা প্রমোদ গনেছিল। সুবালা তার মেজদাকে অনেক দিন না দেখলেও একেবারে চেনে না তা তো নয়, তাই বলে উঠেছিল, তুমি আবার কি করতে যাবে গো, এই তেতেপুরে এলে? তুমি বসো, হাত মুখ ধোও, ও যাবে আর আসবে, তুমি ততক্ষণ একটু মিচড়ির পানা খাও।
প্রবোধ বোনের এই সহৃদয় আতিথ্যের আহ্বানে কর্ণপাত করেনি। গট গট করে এগিয়ে গিয়েছিল ছেলেটাকে চল বলে একটা হুমকি দিয়ে। সুবালা কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়েছিল। মেজদার পিছু পিছু গেলে যে ভালো হতো সেটা তখন মনে পড়েনি তার। মনে পড়িয়ে দিলেন ফুলেশ্বরী। বললেন, তুমিও গেলে পারতে বৌমা, মনে হচ্ছে মেজো ছেলে একটু রাগী মানুষ। একটু রাগী? সুবালাও রেগে ওঠে, বলে, জন্মের গোয়ার, বউটাকে কি তিলার্ধ স্বস্তি দেয়? রাত দিন সন্দেহ, ওই বুঝি বউ মন্দ হলো। তার উপর আবার মেজো বউই বা মরতে, একা মেয়ে মানুষ পদ্য শুনতে ওর ঘরে গেল কেন ছাই, তাও জানি না। পদ্য শুনতে? হ্যাঁ গো, বললো তো তাই কানু। মা অম্বিকা কাকার বাড়ি আছে পিসি, পদ্য শুনবে। পদ্য টদ্য লেখে তো ঠাকুরপো, আর মেজো বউ তেমনই পাগল, জানিস যখন বড় ওই রকম। ফুলেশ্বরী আসতে বলেন, সংসারে এই পাগলদেরই সবচেয়ে বিপদ বৌমা। সুবর্ণর মতন মেয়ে সংসারে দুর্লভ, কিন্তু সবাই তো ওকে বুঝবে না। একা বেটা ছেলের বাড়িতে যেতে নিন্দে, এ বোধই নেই ওর। গঙ্গা জলে ধোয়া মন ওর। তা তো ধোয়া, এখন জানি না কি খোয়ার হয়, যা আগুন হয়ে গেল মেজদা। তাতেই বলছিলাম তুমি সঙ্গে গেলে পারতে। তাই দেখছি, কিন্তু এখন আবার গেলে। তা হোক বৌমা, তুমি যাও। রাগের মাথায় যদি ছেলে সুবর্ণকে একটা চড়া কথা বলে বসেন, ভারী লজ্জার কথা হবে। অম্বু আমাদের আপন, ওরা তো কুটুম। তবে যাই, উনুনে যে আবার দুধ বসানো। দুধ আমি দেখছি, তুমি যাও। আমার মন দিচ্ছে দাদা তোমার বকাবকি করবে। সুবালা অতএব দাওয়া থেকে নামে, আর মনে মনে ভাবে, মেজদার এই দুম করে আসাটাই ফন্দির। জানি তো সন্দেহবাতিক মানুষ। আর মজা দেখো, কোনো দিন মেজ বউয়ের খেয়াল হয় না, মরতে চায় আজই। মেজদাকে বলিহারি, অমন পরিবার মর্ম বুঝল না। বুঝবে কি, মর্ম বস্তু নিজের থাকলে তো। দ্রুত এগোতে থাকে সুবালা। হয়তো সুবালা ঠিক সময়ে পৌঁছতে পারলে ব্যাপার সমে আসতো। হয়তো সুবালাই গিয়ে বলে উঠত, কি জ্বালা মেজো বউ, তুই এখানে বসে বসে পদ্য শুনছিস, আর মেজদা যে এদিকে মন কেমনের জ্বালায় ছুটে ফুটে চলে এসেছে, তোকে না দেখে বিশ্বভুবন অন্ধকার দেখছে। হয়তো বা যা হোক করে কেটে যেত ফাড়া, কিন্তু কাটবার নয়, তাই কাটল না। সুবালা বেরিয়ে দুপা যেতেই গরুর রাখালটা কাদো কাদো করে ধরল। মা, মুংলির বাছুরটা পেলে গেছে, পালিয়ে গেছে। হি গো মা, কত খুঁজনু, বলে বিবরণ দিতে বসে তার খোঁজা পর্বের। আচ্ছা তুই দাঁড়া, আমি আসছি, বলে সুবালা এগিয়ে যায়। কিন্তু যখন পৌঁছয়, তখন তার মেজদার শেষ বাণী উচ্চারণ করছে। জুতিয়ে মুখ ছিঁড়ে না দিলে যে মেয়ে মানুষ শায়েস্তা হয় না, সেই অভিমত ব্যক্ত করছে। সুবালার সর্বাঙ্গ দিয়ে ঘাম ঝরে যায়। সুবালা মরমে মরে যায়। অম্বিকা ঠাকুরপোর সামনে এইসব কথা, তাও সুবালারই দাদার মুখ থেকে। নিরুপায় একটা আক্ষেপে হঠাৎ চোখে জল এসে যায় তার। যেমন এসেছিল তেমনি দ্রুত পায়ে ফিরে যায়। সুবর্ণলতা টের পায় না তার এই অপমানের আরও একজন সাক্ষী রয়ে গেল। কিন্তু এত অপমানের পর আবার সুবর্ণ সেই স্বামীর পিছু পিছু সেই ঘরে ফিরে গেল। সুবর্ণলতা না সত্যবতীর মেয়ে?